বলে ও মেয়ে, হিসেবে যে একটু ভুল হয়ে গেল। এপাশে আসতে হবে তো, ডান হাতে চেপে ধরে না রাখলে বর যে ফসকে যাবে, এত দামি বর। দুধে আলতায় পা ডুবিয়ে ছপছপ করে বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছ, তার আগে তো আমার কিছু কথা বলবার আছে, আর সেগুলো শোনার দরকারও তোমার। বলছি যে এই যে তোমাকে বাড়িতে বউ হিসেবে বরণ করে তোলা হলো, আমি আবার তুললাম, তাই না? খুব ভালো ব্যাপার। কিন্তু তার আগে তোমার জানা প্রয়োজন যে অরবিন্দ এ বাড়ির কেউ নয়। মানে এ বাড়ির ছেলে নয়, এ বাড়িতে থেকেছে, খেয়েছে, পড়াশোনা শিখেছে, মানুষ হয়েছে, আর খুব ভালো ছেলে, তাই এ বাড়ির সবাই ওকে ভালোবাসে। কেউ কেউ আবার একটু বেশি ভালোবাসে। এই যা কি বলছিস তারা? চুপ কর, এখন কি ওসব কথা বলতে আছে? চুপ কর, থাক মা, থাক থাক থাক। মেয়েটা সবে ঘরে এলো, এখন এসব কথা থাক। এই তো সবে সবে এসেছে বলেই তুলছি, এরপর যখন ঘাঁটি গেড়ে বসে যাবে তখন বলেও তো কোনো লাভ হবে না। মানে আমি পরিষ্কার করে বলতেই চাইছি, এই যে বাড়িতে ঢুকলো, এত বড় বাড়ি, এইসব দেখে ওর মাথা বিগড়ে যেতেই পারে। ও হয়তো ভাববে যে এ বাড়ির বউদের মতোই ও, এ বাড়ির বউদের আচার ব্যবহার, ঠাট বাট, খাওয়া দাওয়া, খরচা সব দেখে ও মনে মনে আশা করতেই পারে এগুলো ওর প্রাপ্য। তখন তো ধাক্কাটা ও খাবে। না না, বরং বলা ভালো ওর বর ধাক্কা খাবে এসব খরচা সামলাতে গিয়ে। কারণ মালিকের বউ আর কর্মচারীর বউয়ের ঠাটবার তো এক হয় না, 100 তো হলেও ফারাক থাকে। তুমি আমার কথা শোনো মা। ঠাম্মি থাক না, আমি ওকে সবটা বলেছি, আর কিছু বলার দরকার নেই। ও এই বাড়িতে এসেছে ঠিকই, কিন্তু কিছু আশা করে আসেনি। তুই চুপ কর ছোড়া। জানো বৌমা, অরবিন্দ আমার নাতির মতো, তাহলে তুমি আমার নাত বউ বলে চেষ্টা করো। সারা জীবন তুমি তোমার ভদ্র ব্যবহার দিয়ে আমার কাছে আমার নাত বউয়ের স্নেহ পেতে। আর এ বাড়ির বউ হওয়া বা না হওয়া, আরে অরবিন্দ যখন তোমাকে বিয়ে করেছে তখন তো তুমি এ বাড়ির বউ হয়েই গেছো। না মা, এ বাড়ির বউ হওয়া অত সহজ নয়। মা তুমি আগেকার দিনের মানুষ, ওই মানধাতা আমলের বিশ্বাস এখন আর ঠিক চলে না, জানো তো। সকলকে এই সরল মনে বিশ্বাস করাও বোধহয় ঠিক নয়। এ বাড়িতে যদি ওকে থাকতে হয়, ওকে যোগ্যতা প্রমাণ করতে হবে, এমনকি হয়তো পরীক্ষাও দিতে হতে পারে। মামা, তোমার বাড়ির মেয়েরা খুব ভালো, ভালো ব্যবহার, সবার সাথে মিলেমিশে যেতে পারে। আসলে গরিব বাড়ির তো, যেমন ওদের আত্মসম্মান বোধ বেশি,
ঠিক তেমনি ওরা অন্যদের অনেক বেশি সম্মান দিতে পারে। সময়ই প্রমাণ করবে অভি তোর কথা কতদূর সত্যি হয়। ছোট বৌমা, নাতবো, অনেক কথা হয়েছে, এবার তোমরা ওকে নিয়ে যাও তো, যাও। চলো চলো। বৌদি, কিছু বলবে তুমি? হ্যাঁ বলছি, নিয়ম কানুন তো সব কিছুই হয়ে গেল, এখন আর বাড়ির ভেতরে গিয়ে কি লাভ? আমরা আউট হাউসে থাকবো, এখন আউট হাউসে গেলেই ভালো হয় না? এই তো, তাই তো ভাবি, এত লেখাপড়া শেখালাম, এই তো বুদ্ধিমানের মতন কথা বলেছো। হ্যাঁ নিশ্চয়ই তোমরা আউট হাউসেই যাবে, ওইটাই তোমাদের জায়গা। হয়ে গেছে, হয়ে গেছে তো সমস্ত, এনে ধর তো দেখিয়া। আমি ফ্রেশ হতে যাচ্ছি। এই দাঁড়া, ফ্রেশ হতে যাচ্ছে, আমার কথাগুলো শুনে তারপরে যাবি। তোর বাবা আছে এখানে দাঁড়িয়ে, তার সামনেই বলে রাখতে চাই, বাড়ির শুধু লোকও আছে, সবাই শুনে নেবে। আর তোর মাকে আমি নিজে গিয়ে বলে এসেছি। কথাটা কি? কথাটা হলো, আমি পুরোহিত মশাইকে বলে রেখেছিলাম যে একটা ভালো দিন ঠিক করে রাখতে বিয়ের জন্য। তা উনি পাঁজি টাজি ঘেটে দেখলেন যে আগামী মাসের 22 তারিখ খুব ভালো দিন আছে। ওই দিনটা মানে 22 তারিখ আমি আমার অভি আর আলিয়ার জন্য ঠিক করেছি, বিয়ের জন্য। আমি নিজে ঠিক করেছি ওদের বিয়ের দিন। কি হলো কি? কেন বল তো বলে রাখলাম সবার সামনে এরকম করে দিনটা? কারণ তোমার মতিগতির ওপর আমার খুব একটা বিশ্বাস নেই। তুমি যখন তখন উদয় হয়ে যেতে পারো। তারপর দেখবে আমরা সবাই 22 তারিখে তোড়জোড় করে তামঝাম করে বসে আছি, তুমি তোমার ক্লাবের সাঙ্গপাঙ্গদের নিয়ে কোথাও খাদ্য, কোথাও বস্ত্র এসব বিতরণ করতে চলে গেছো। ওসব হবে না, ওটা চলবে না, মনে থাকবে। সেদিন কোথাও যাওয়া যাবে না। বাবা সেদিন তোর বিয়ে যে, হ্যাঁ? এত সহজে আমি হারবো না আলিয়া। এই লড়াইটা শুধু আমার আর তোর মধ্যে না, লড়াইটা সৎ আর অসতের মধ্যে, ঠিক আর ভুলের মধ্যে। তাই এই লড়াই আমি হারবো না, কিছুতেই না। আমিও দেখি আমার বাড়ির লোকদের দিয়ে ব্ল্যাকমেল করিয়ে তুই কি করে আমাকে বিয়ের পিড়িতে বসাস। তোমাদের পরিবারের যার যত টাকা লোন আছে সেই সব টাকা আমি তোমাকে দেব উমা। বলো কত টাকা দরকার তোমার? এক্ষুনি পেয়ে যাবে। কেন ম্যাডাম? না না, মানে আমি তো আর আপনার কাছে কাজটাও করছি না যে আপনি প্রত্যেক মাসে মাসে আমার মাইনে থেকে কেটে নিতে পারবেন। টাকা আমার ফেরত চাই না উমা। আমি তো তোমাকে আগেও অনেক টাকা দিয়েছি, এবারেও দেব। তোমার যত টাকা প্রয়োজন আমি তোমাকে তত টাকা দেব উমা, কিন্তু তার বদলে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। অভি একেবারে উঠে পড়ে লেগেছে জানার জন্য যে কে সেদিন আমার হয়ে খেলেছিল। রীতিমতো পাগলামো শুরু করে দিয়েছে, সবার পেট থেকে কথা বার করার চেষ্টা করছে, কিন্তু আমি তো সেটা হতে দেব না। ওনার মতো জিদি মানুষ যে এটাই করবেন সেটা তো আমিও জানতাম। তুমি তো খুব ভালো মতোই জানো উমা, আর কয়েকদিন বাদে অভির আর আমার বিয়ে। তাই বিয়ের আগে এই পুরো ঘটনাটা সামনে আসুক আমি চাই না। অভি কারোর সামনে মুখ খুলুক, কিছু বলুক। যদিও সামনে ঘটনাটা এলে কন্ট্রোভার্সি ছাড়া আর কিছুই হবে না, কারণ আমি তো অস্বীকার করব। কেউ তো কিচ্ছু প্রমাণ করতে পারবে না জানো তো। ইভেন তুমিও প্রমাণ করতে পারবে না যে তুমি সেদিন খেলেছিলে আমার বদলে। তাও আমি কোনো উটকো ঝামেলা চাইছি না জানো তো উমা।
তোমাকে যেহেতু আমি কাজ থেকে ছাড়িয়ে দিয়েছি, তাই জন্য আমি খুব ভালো মতো জানি তোমাকে অন্তত আর অভির সামনে কোনোদিনও পড়তে হবে না। কিন্তু অভি যদি তোমাকে কোনোদিনও ফোন করে, তুমি ভুল করেও সেই ফোন রিসিভ করবে না উমা, এটুকুই আমি চাই। তার বদলে এই সমস্ত টাকা আমি তোমায় দিলাম উমা, নাও ধরো। তোমার যেখানে যত লোন আছে সব টাকা তুমি শোধ করে দিও, কেমন? অদ্ভুত ব্যাপার, তোমার খেলার ডিভিডিটা তো এখানেই রেখেছিলাম, তাহলে সেটা গেল কোথায়? কেউ যদি এখান থেকে না সরায় তাহলে তো ওটা সরার কথা নয়। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি মিচকা, আমি যে কোন খেলায় ক্রিকেট খেলেছি এটা আপনি বাড়ির কাউকে বলবেন না, কোনোদিনও বলবেন না। ধরে নিন ক্রিকেটের উপর আমার খুব রাগ, তাই দয়া করে আমাকে আর ক্রিকেটের দিকে টেনে নিয়ে যাবেন না। উমা যদি জানতে পারে খেলার ডিভিডিটা মিসিং, তাহলে তো বারবার করে মেয়েটা আমার থেকে কথা আদায় করে নিল যে ডিভিডিটা যাতে কারোর হাতে না পড়ে। একে তো সুনন্দার মেয়েটা এত ভালো ক্রিকেট খেলে, আর আমি ওর জন্য কিচ্ছু করতে পারছি না, হোপলেস লাগছে। তারপর ওকে দেওয়া কথা। তাহলে কি উমাই ডিভিডিটা সরিয়েছে যাতে কোনো প্রমাণ না থাকে? না না, উমা কেন এমনটা করবে? মেচকা, হ্যাঁ মেচকা ডাকছিলে? হ্যাঁ রে, বলছি একটু উমার নম্বরটা আমাকে দিবি? উমার নাম্বার? হ্যাঁ, একটু দরকার আছে। আচ্ছা মেচকা, তুমি উমাকে এত চেনো? মানে হ্যাঁ, এই বাড়িতে দেখেছো, কিন্তু আলাদাভাবে? না, ওকে আলাদাভাবে চিনবো কি করে? আমি ক্রিকেটের জগতের লোক, আর উমা ওই। সেটাই তো, কোনো দরকার ছিল? হ্যাঁ হ্যাঁ, না মানে আসলে কি বলতো, উমা বলেছিল যে ও ব্যান্ডেলে থাকে, আর ব্যান্ডেলে আমার এক বন্ধুও থাকে, তো তাকে ফোনে পাচ্ছি না। তাই ভাবছিলাম যে উমাকে যদি ফোন করে বলি যে ওর নাম ঠিকানা দিয়ে ওর খবর নিতে, আর কি কিরম আছে। বুঝে গেছি। দাঁড়াও, আমি উমাকে কল করছি। হ্যাঁ, না না, শোন, উমাকে কল করতে হবে না, তুই আমাকে নম্বরটা দে, তাহলেই হবে। ঠিক আছে, দাঁড়াও, সেন্ড করে দিচ্ছি। এই না, পাঠিয়ে দিচ্ছি, দেখো। থ্যাংক ইউ। মেচকা, বলছিলাম আমার দলের অনেক ছেলেমেয়েরা ব্যান্ডেলে থাকে, তুমি চাইলে আমি ওদের হেল্প নিতে পারি। তোমার বন্ধুর ঠিকানা, ফোন নাম্বার, ওরা সব জোগাড় করে দেবে। না না রে, অত জরুরি কিছু না, তুই নম্বরটা দিয়েছিস, সেটাই যথেষ্ট। যা, তুই যা। আমার কেন জানি না মনে হচ্ছে মেচকা কিছু লুকোচ্ছে। বন্ধু খোঁজ নেওয়ার হলে আমার দলের ছেলে মেয়েদের হেল্প নিতে পারতো, নিল না কেন? উমার সাথে অন্য কোনো দরকারে যোগাযোগ করতে চাইছে কি? তোমার চাকরি কেড়ে নেওয়ার জন্য আর তোমার মুখ চিরজীবনের মতো বন্ধ রাখার জন্য এই টাকাগুলো আমি তোমায় দিলাম উমা, কিন্তু তার বদলে তোমাকেও আমায় একটা প্রমিস করতে হবে, তুমি কোনোদিনও কারোর সামনে মুখ খুলবে না। এতগুলো টাকা মহাজনের কাছ থেকে ধার নিলাম, শোধ দেবো কি করে বল? তুই মাস মাইনে পাচ্ছিলি, সেই সাহসেই তো ধারটা নিয়েছিলাম। মাসে মাসে টাকা শোধ করতে না পারলে সুদের পর সুদ চড়বে। ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিজে থেকে অভিমন্যু বাবুকে কখনো কিছু বলবো না। আর হ্যাঁ, এই টাকাটা হয়তো আমি অন্য সময় হলে নিতাম না, কিন্তু এখন নেব। আপনি কিন্তু ভাববেন না আপনি এই টাকাটা দিয়ে আমাকে দয়া করছেন।
এই টাকাটা আমার পারিশ্রমিক। বাহ 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 বাহ, চমৎকার। টাকাটা তুমি ভালোই চেনো দেখছি উমা। চিন্তা হয়েছে ম্যাডাম, আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি আমি। আমাদের মতো গরিব মানুষকে অনেক লড়াই করে বেঁচে থাকতে হয়। নিজেদের অধিকারের টাকা নিজেদেরই বুঝে নিতে হয়, নাহলে কেউ এসে হাতে দিয়ে যায় না। একদিন রোজগার না করলে আমাদের পেটে খাওয়ার জোটে না ম্যাডাম। তাই নিজেদের হকের টাকা নিজেদেরই বুঝে নিতে হয়। যেটা প্রমিস করলে সেটা মাথায় রেখো উমা। টাকার সঙ্গে সঙ্গে আমার অনেক ক্ষমতা আছে, সেটা ভুলে যেও না। এই দিদি, এতগুলো টাকা ম্যাডাম দিয়ে গেল? মা, এই টাকাটা তুমি তুলে রাখো। কি ব্যাপার রে উমা, চাকরি থেকে ছাড়িয়ে দেবার পরও এতগুলো টাকা বাড়ি বয়ে এসে দিয়ে যাচ্ছেন, কি ব্যাপার? মা, এটা আমার পারিশ্রমিক মা। উনি আমাকে দয়া করে দিয়ে যাননি মা। আমি ওনার জন্য অনেক পরিশ্রম করেছি। আলিয়া ম্যাডামের জন্য আমি অনেক কিছু করেছি মা। এমন কিছু করেছি যেটা উনি সারা জীবন মনে রাখবেন। ঘড়িটাই খুঁজে পাচ্ছি না। অমৃতা, ঘড়িটা কোথায়? ঘড়িটা দেখো তো, ওই ড্রেসিং টেবিলের ডান দিকে ড্রয়ারে আছে। আরে তুমি তো জানো আমি সকালে অফিস যাব, বার করে রাখো না কেন? আমি ওখানেই রেখেছি। তুমি? না, নেই, দেখলাম তো নেই। ওই তো। কি ব্যাপার বলো তো? আরে আমাদের ঘরে কেউ নেই, তুমি কেন অভিনয়টা করছো? কি হলো ওইভাবে তাকিয়ে আছো? কিছু না। আচ্ছা, যদি আমি সত্যি সত্যি অসুস্থ হই তখন? তখন দেখা যাবে। হ্যাঁ, আপাতত এই অভিনয়টা বন্ধ করো, বুঝতে পারলে? আর দরকারও নেই। অভি কিন্তু রাজি হয়ে গেছে বিয়েতে। বিয়ের ডেটটাও ফাইনালাইজ হয়ে গেছে। আর এই অভিনয়টা করতে হবে না, কারণ যত তুমি এই অসুস্থ থাকার অভিনয়টা করছো না, আমার অপরাধ বোধটা বাড়ছে। হ্যাঁ গো, কার সাথে অন্যায় করেছো বলো তো? অপরাধ বোধ কেন? মা, 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 কি হয়েছে তোমার? কি হয়েছে? মিষ্টি বৌদি বললো তোমার প্রেশার মেপে গেছে, তোমার প্রেশার এখনো ফ্লাকচুয়েট করছে। তুমি কি ওষুধ টষুধ খাচ্ছ না ঠিকভাবে? আমার সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি মানে? তুমি না মা একদম নিজের খেয়াল রাখো না। মা, কি কি আমাকে বলো তো, কি এত ভাবছো? কিসের চিন্তা এত, আমাকে বলো। দেখো মা, কেউ তোমার পাশে থাকুক না থাকুক, তুমি সবসময় আমার সাথে তোমার কষ্ট শেয়ার করতে পারো। আমি জানি, আমি জানি তো আমার সোনা ছেলে আছে। আর তাছাড়া তুই তো আমার সব কষ্ট ভাগ করে নিয়েছিস। আমার ওই এক কথা মা, মা, বিয়ে করতে আমি রাজি হয়ে গেছি। তোমার কেন মনে হচ্ছে যে সেটার জন্য আমি কষ্ট পাচ্ছি? এ তো অদ্ভুত আলোচনা। আমি বুঝতে পারছি না অমৃতা, ছেলে বিয়ের জন্য রাজি হয়েছে, তার জন্য মা কেন কষ্ট পাবে? কষ্ট কেন হবে? কষ্ট একটুও না, এখন তো শুধু আনন্দ। আমাদের ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু মা, তোমার যদি এই অবস্থা হয় থাকে আমি কিন্তু এনজয় করতে পারবো না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তোমাকে ফিট হতে হবে। আচ্ছা শোনো, তোমাকে বলেছিলাম না নার্সিং হোমে নিয়ে যাব, তুমি কিন্তু রেডি থেকো। তার আগে আজকে
অরবিন্দ আর সমাধির বাকি অনুষ্ঠানগুলো কমপ্লিট করে নিই। কাকিয়া বললে এরপরে ভাত কাপড়ের অনুষ্ঠান আছে, আর সন্ধেবেলা আমি ছোট করে একটা বউ ভাত অ্যারেঞ্জ করছি। পুরোটা নিজেই করছি, কারোর কোনো হেল্প নিচ্ছি না। বাইরের কেউ থাকছে না, আমরা থাকবো আর উমার বাড়ির লোকজন। এক্সকিউজ মি, এই যে এক্ষুনি বললে তুমি অভি যে বাইরের কাউকে ডাকছো না তুমি, এক সেকেন্ড, উমার দিদি হলো সমাধি, ওরা বাইরের লোক কি করে হচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না। বা খুব ভালো, এবার তো উমারাও ভাববে যে আমরা তাদের আত্মীয় হই, তাই না? বাহ, সব প্রবলেমই সলভ। কিন্তু তোমাকে স্পষ্টভাবে জানিয়ে দিও অরবিন্দ আমার আত্মীয় না, আমার কর্মচারী। ফলে ওর বিয়েতে কে এলো, কে নেমন্তন্ন পেলো না, সেটা আমার কিন্তু হেডেক না। অমৃতা, আমি কিন্তু সন্ধ্যাবেলা থাকতে পারবো না। প্রবলেমটা কি জানো তো বাবা, অরবিন্দ ভেবেছিল আজকে তোমার আশীর্বাদ পাবে, নতুন জীবন শুরু করছে। বড়বাবুর আশীর্বাদ ছাড়া সেটা সম্ভব নয়। বেচারা অরবিন্দ এখনো তোমার থেকে এক্সপেক্ট করে। এক্সকিউজ মি, তুমি বোধহয় আমাকে চেনোনি এতগুলো বছরে। এমপ্লয়ীদের এক্সপেকটেশন ফুলফিল করাটা আমার তাগিদ না। তাগিদ আছে বাবা, তাগিদ আছে। যারা আজকে তোমার থেকে এক্সপেক্ট করছে, একদিন তুমি ওদের থেকে এক্সপেক্ট করবে, সেদিন দেখে নি তোমার পাশে কেউ থাকবে না।